ইতিহাসের আদ্যপ্রান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিহার স্টেটের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং 29 তারিখ পর্যন্ত যে স্টেট পরীক্ষাটি কন্টিনিউ হবে, সেই পরীক্ষার প্রথম দিনের যে প্রথম শিফটের কিছু প্রশ্নপত্র ব্যাখ্যা সহকারে আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে আপনারা অনেক চ্যানেলেই হয়তো দেখে ফেলেছেন এই কীরকম ধরনের প্রশ্ন হয়েছে, তবুও আমি বলবো এই যে ব্যাখ্যা অর্থাৎ আমার যে এই অ্যানালাইসটি দেখুন এবং দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইতিহাস থেকে যে প্রশ্নগুলি এসেছিল সে প্রায় 20টা প্রশ্ন ইতিহাস থেকে ছিল, যদিও একটু কমই ছিল বলা যায়। তো সেই কিছুটা প্রশ্নের ব্যাখ্যা আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল চুয়াড় বিদ্রোহ 1771 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, কিন্তু আমরা জানি চুয়াড় বিদ্রোহ প্রথম পর্যায়ে হয়েছিল 1768 খ্রিস্টাব্দ নাগাদ এবং দ্বিতীয় পর্যায়ে হয়েছিল 1798-99 খ্রিস্টাব্দ নাগাদ। তো প্রথম পর্যায়ে চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন জগন্নাথ ধল, কিন্তু এই বিদ্রোহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানে দেখুন যে 1771 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন। চুয়াড় বিদ্রোহ কবে শুরু হয়েছিল। তো সেক্ষেত্রে এখানে এই একটাই অপশান ছিল 1771 খ্রিস্টাব্দে। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হতে পারে যে 1771 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন ধাতকার শ্যামগঞ্জন। তো পরের শিফটে বা আরও অন্যান্য যে শিফটগুলো অনুষ্ঠিত হবে, তো সেখানে অনেক সময় এরকম প্রশ্ন থাকতে পারে, প্রথম পর্যায়ে চুয়াড় বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন, দ্বিতীয় পর্যায়ে চুয়াড় বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন। এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার, কিছুটা হলেও প্রশ্নটা যথেষ্ট কঠিন বলা যায়, কারণ 1771 সালে যে চুয়াড় বিদ্রোহ হয়েছিল ধাতকার শ্যামগঞ্জনের নেতৃত্বে, এই অংশটা আমাদের অনেকের কাছেই হয়তো অজানা থাকতে পারে। 2 নম্বর প্রশ্ন খুব সোজা একটা প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। 3 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহ কবে হয়েছিল? এক্ষেত্রে অপশান এরকম ছিল 1828-29, 1830-31, 1831-32, এইরকম একটা অপশান ছিল। তো কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। পরে এখানে অপশান আমি শর্টেই দেওয়ার চেষ্টা করেছি, লেনিন এবং স্টালিন। এক্ষেত্রে প্রশ্ন এরকম ছিল যে রুশ বিপ্লবের সময় বলশেভিক দলের নেতা কে ছিলেন? তাহলে রুশ বিপ্লবের সময় বলশেভিক দলের নেতা ছিলেন লেনিন। এবং আরও একটা প্রশ্নে এমনটা ছিল যে লেনিনের পরবর্তীকালে বলশেভিক দলের পরিচালনা করেছিলেন কে? তো এক্ষেত্রে অনেকের মনে হতে পারে ট্রটস্কি এই বলশেভিক দলকে পরিচালনা করেছিলেন, এবং ট্রটস্কি যেহেতু লাল ফৌজেরও নেতা ছিলেন, কিন্তু আমরা হয়তো জানি বা অনেকটা বিষয়টা পড়েছি যে স্টালিন দলের ক্ষমতা নিচ্ছেন এবং ট্রটস্কির উপরে অত্যাচার করা হচ্ছে। যাই হোক, তাহলে লেনিনের পরে স্টালিন ক্ষমতাতে আসে। এরপরে চম্পারণ সত্যাগ্রহ থেকে একটা প্রশ্ন ছিল যে চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজিকে ইনভাইট করেছিলেন কে? ক্ষেত্রে অপশানগুলো আমার এই মুহূর্তে খেয়াল নেই। যাই হোক, তো এরকমই একটা প্রশ্ন ছিল যে চম্পারণ সত্যাগ্রহের সময় গান্ধীজিকে আহ্বান করা হয়েছিল, এরকমই একটা প্রশ্ন ছিল। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার আবিষ্কারক অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ, যে ওয়েস্ট ইন্ডিজ আমরা যে দেশটা জানি, তাহলে এই ওয়েস্ট ইন্ডিজের আবিষ্কারক কে ছিলেন? তো আমরা জানি যে কলম্বাস, তিনি ভারতবর্ষে আসার ভারতীয় উপমহাদেশে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে দক্ষিণ আমেরিকা আবিষ্কার করছে। তো এবং সেখানকার অধিবাসীদের বলা হচ্ছে রেড ইন্ডিয়ান। তো এক্ষেত্রে উত্তর আমার মনে হয়েছে কলম্বাসই হওয়া উচিত। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় রাজা কে ছিলেন? এখানে আমরা সবাই জানি উত্তরটা, যে ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন ষোড়শ লুই। এক্ষেত্রে ফরাসি বিপ্লব কবে হয়েছিল? এই রকম ধরনের বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে। বাস্তিল দুর্গ নিয়ে প্রশ্ন থাকতে পারে পরের শিফটগুলোতে, বা ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র, এইগুলো থেকেও প্রশ্ন থাকতে পারে, এবং আরও অনেক যে প্রশ্নগুলো ফরাসি বিপ্লব থেকে থাকে সেগুলোই থাকতে পারে। পরের প্রশ্ন দেখা যাচ্ছে ঐক্যবদ্ধ ইতালির রাজা কে ছিলেন? তো এক্ষেত্রে আমরা জানি যে ঐক্যবদ্ধ ইতালির রাজা ছিলেন ভিক্টর ইমানুয়েল।
তো এক্ষেত্রে এই প্রশ্নটা এখানে ঐক্যবদ্ধ ইতালির ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এরকম ধরনের বিভিন্ন প্রশ্নগুলোও থাকতে পারে, বা বিভিন্ন যুদ্ধগুলো থেকেও প্রশ্ন থাকতে পারে, স্যাডওয়ার যুদ্ধ, সেরানের যুদ্ধ, এইগুলি থেকেও প্রশ্ন থাকতে পারে। এরপরে হিটলার জাতিসংঘ কবে ত্যাগ করেছিলেন, এই প্রশ্নটাই ছিল হিটলার কবে জাতিসংঘ ত্যাগ করেছিলেন। তো উত্তর হবে, আমরা সবাই জানি হিটলার জাতিসংঘ ত্যাগ করেন 1933 খ্রিস্টাব্দে, অর্থাৎ জার্মানি জাতিসংঘ ত্যাগ করেন 1933 খ্রিস্টাব্দে, এবং জাপান 1933 খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করছে। হয়তো অন্য কোনো শিফটে এই প্রশ্নটাও আসতে পারে, জাপান কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে, 1937 খ্রিস্টাব্দে। এরকম নানান রকম প্রশ্ন থাকতে পারে। হিটলারের আত্মজীবনীর নাম কি, হিটলারের জীবনীকার কে ছিলেন, এরকম ধরনের নানান রকম প্রশ্নও হতে পারে। পরের যে প্রশ্ন, মিত্রশক্তিতে ছিল বা ছিল না, এরকম একটা প্রশ্ন ছিল, মানে প্রশ্ন ছিল যে অক্ষশক্তি জোটে কোন দেশটি ছিল না। তো জার্মানি, ইতালি, জাপান তো অক্ষশক্তির একটা অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং সোভিয়েত রাশিয়া এই অক্ষশক্তির অংশ ছিল না। তো ফলে আমি এরকমভাবেই পয়েন্টটা করেছি যে মিত্রশক্তিতে কে ছিল বা ছিল না, এরকম প্রশ্ন পরের সেপ্টেও থাকতে পারে। এবং এমনও হতে পারে যে কোনটি অক্ষশক্তিভুক্ত দল ছিল, বা প্রথম বিশ্বযুদ্ধের সময় কোনটি অক্ষশক্তির দলে কোন দেশটি যুদ্ধে যোগ দেয়নি, এইরকম ধরনের নানান রকম প্রশ্ন হতে পারে। পরের শিফটের প্রশ্ন ছিল, বা গতকালের সেকেন্ড শিফটের প্রশ্ন ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল, বা জার্মানি কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করছে, রাশিয়া কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করছে, এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, বা রাশিয়া কবে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছে, এরকম নানান প্রশ্নগুলো হতে পারে। আমাদের এই প্রশ্নগুলো থেকে একটু খেয়াল রাখতে হবে। ভার্সাই চুক্তি, এখানে প্রশ্নটা এরকম ছিল যে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপরে কোন চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল, তো এর উত্তর হচ্ছে ভার্সাই চুক্তি। তো আমি এটাই পয়েন্ট করে রেখেছি। এখানে পরের প্রশ্ন, আমেরিকার সেনাপতি, তো প্রশ্ন ছিল যে আমেরিকার স্বাধীনতা আন্দোলনের সময় আমেরিকার সেনাপতি কে ছিলেন, তো আমেরিকার সেনাপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। এই জায়গা থেকেও আরও অন্যান্য যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন স্টাম্প কর, সুগার অ্যাক্ট, বা এই যে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রটি রচিত হয়েছিল, এই রচনাটা কে করেছিলেন, টমাস জেফারসন বলে একজন, এরকম ধরনের নানান প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন দেখি, জালিয়ানওয়ালাবাগের কারণ। এই জালিয়ানওয়ালাবাগ এর থেকে পরপর দুটো প্রশ্ন এখানে আমি পয়েন্ট করেছি, এবং এই দুটো প্রশ্ন একটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের বা জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের কারণটা কী ছিল, এরকম একটা প্রশ্ন ছিল। এবং এক্ষেত্রে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কীরকমভাবে হয়েছিল, এই রকম ধরনেরই প্রশ্ন ছিল। আর পরের যে প্রশ্ন, এটা স্ট্রেট একটা প্রশ্ন ছিল যে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় কাকে গ্রেপ্তার করা হয়। আমরা এটা পড়েছিলাম যে ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে গ্রেপ্তার করা হয়েছিল, বা সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করা হয়েছিল। তো এইরকম ধরনের প্রশ্নটাই ছিল, এই প্রশ্নটাই ছিল। তো আরও একটা প্রশ্ন ছিল এখানে, জালিয়ানওয়ালাবাগের সময় কোন কংগ্রেস নেতা, হ্যাঁ, কোন কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয়, এই প্রশ্নই ছিল। ঠিক আছে, তাহলে কংগ্রেস নেতা ছিলেন সৈফুদ্দিন কিচলু আর সত্যপাল। পরের প্রশ্ন, এখানে পরে একটা ইংল্যান্ড থেকে একটা প্রশ্ন ছিল, ইংল্যান্ডের চার্টিস্ট আন্দোলন কবে শুরু হয়েছিল, এরকম ধরনের প্রশ্ন। অর্থাৎ যে মধ্যযুগের যে ইংল্যান্ড গৌরবময় বিপ্লব থেকে একটা প্রশ্ন ছিল, যেটা এখানে পয়েন্ট করা হয়নি, কবে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল, 1688 খ্রিস্টাব্দে, এই প্রশ্নটাও এর সাথে অ্যাড করা যায়। তো এইগুলো ছিল। আরও একটা প্রশ্ন ছিল, এই হিন্দুস্তান রিভিউ পত্রিকার সম্পাদক কে ছিলেন, হিন্দুস্তান রিভিউ যে মাসিক পত্রিকাটি, সেই মাসিক পত্রিকার সম্পাদকটা কে ছিলেন, বা মাসিক পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন, এই প্রশ্নটা ছিল। তো এখানে উত্তর হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। ইনি ছিলেন সংবিধান সভার প্রথম সভাপতি, প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, এবং প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন যেটি, মানে ইতিহাস থেকে এই প্রশ্নগুলো ছিল, এই প্রায় 20টি প্রশ্ন ইতিহাস থেকে ছিল। পরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো হচ্ছে ভূগোল থেকে, জিওগ্রাফি থেকে আরও প্রায় 20টি প্রশ্ন এখানে। তো
তন্তুজাতীয় ফসল কোনটি? তো আমরা সবাই জানি পাট তন্তুজাতীয় ফসল। কান্ডালা বন্দর 2 নম্বর প্রশ্ন, কান্ডালা বন্দর কোথায় অবস্থিত? না গুজরাটে। ধাঁচি গ্রাম জম্মু কাশ্মীরের যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান যেটা, সেই জাতীয় উদ্যান মানে এই ধাঁচি গ্রাম বলা হয়েছিল যে জম্মু কাশ্মীরের যে জাতীয় বা জম্মু কাশ্মীরের ধাঁচি গ্রাম বলে একটা এরিয়া আছে, তো সেটা কী জন্য বিখ্যাত? তো এটি একটা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আমরা জানি। এই খারিফ শস্য, জায়দ শস্য, এই জায়গাগুলো থেকে প্রশ্ন এরকমভাবে কেন দিয়েছে আমি, এরকম বলা ছিল যে রবি শস্য কোনটি, এরকমই প্রশ্ন ছিল। তো ফলে আমাদের এখানে খারিফ শস্য কোনটি নয়, রবি শস্য কোনটি বা জায়দ শস্য কোনটি, তরমুজ কোন শস্যের মধ্যে পড়ে, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো প্রত্যেকটাই আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একই রকমভাবে বিহারের যে ভূগোল, সেই বিহারের জাতীয় ফসল কী, এরকম ধরনের কিছু প্রশ্ন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং বিহারের ভূগোলটা পুরোটাই ভালো করে পড়ে রাখতে হবে। বিহার থেকেও কিন্তু বেশ কিছুটা প্রশ্ন এসেছিল, আমরা পরে আলোচনা করছি। দক্ষিণ ভারতের নদী পরিকল্পনা কোনটি? এইরকমই একটা প্রশ্ন ছিল যে দক্ষিণ ভারতের নদী পরিকল্পনা কোনটি বলে দেখা যাচ্ছে উত্তর ভারতের কিছু নদী পরিকল্পনা দিয়ে দিল, ও যেটা সপ্তসিন্ধুতে গঠিত, তার সাথে দামোদর ভ্যালি প্রকল্প দিয়ে দিল, এবং একই রকমভাবে ওই কাবেরী নদী বা কৃষ্ণা নদীর উপরে যে নদী পরিকল্পনা, সেইগুলো থেকেও এরকম একটা প্রশ্নই ছিল। তো পরের প্রশ্ন, গঙ্গা নদীর দৈর্ঘ্য, এখান থেকে একটা স্টেট প্রশ্ন দিয়েছিল যে 2525 কিলোমিটার, 2626 কিলোমিটার, এরকমই একটা প্রশ্ন ছিল। তো উত্তর তো 2525 কিলোমিটার। নাগার্জুন সাগর বাঁধ কোথায় অবস্থিত বা কোন নদীর উপরে অবস্থিত? এটাও একটা সোজা প্রশ্ন, কৃষ্ণা নদীর উপরে ছিল, এই প্রশ্নটাও ছিল। দক্ষিণের নদী নয় কোনটি? এইরকমভাবে কয়েকটা নদী ছিল, তো সেখানে দক্ষিণের নদী নয় কোনটি, এরকমও একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটাই ছিল। দক্ষিণের বৃহৎ নদী পরিকল্পনা, এক্ষেত্রে আমরা জানি যে উত্তর ভারতের বৃহৎ নদী পরিকল্পনা কোনটি বা ভারতের বৃহৎ নদী পরিকল্পনা কোনটি, সেই সপ্তসিন্ধু এলাকাতেই। তো এক্ষেত্রে দক্ষিণ ভারতের নদী পরিকল্পনা কোনটি, সেটা একটা প্রশ্ন ছিল। কফির উদ্ভব হয় কোন স্থানে? এখানে আরাবল্লী পর্বত বলে একটা অপশান দেওয়া ছিল, তো এটাই আমাদের নিতে হবে। চিনির উদ্ভব কোথায় হয়েছিল বা সর্ববৃহৎ চিনি উৎপাদনকারী দেশ কোনটি, এরকমই একটা অপশান ছিল, তো উত্তর হচ্ছে কিউবা। এইখানে একটা প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা, তো কর্কটক্রান্তি রেখা কোন দেশের উপর থেকে গিয়েছিল? কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যগুলোর উপর থেকে গিয়েছিল? এখানে কিন্তু কোনো একটা রাজ্যের নাম বলা হয়নি, এখানে পরপর 3টে রাজ্য ছিল। যেমন ধরে নেওয়া যাক, এরকম অপশান ছিল গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ। এইটা আমাদের উত্তর নিতে হবে। গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ 3টেই কর্কটক্রান্তি রেখার উপর থেকে দিয়েছে, মানে 3টে রাজ্যের উপর থেকে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তো এক্ষেত্রে এরকম অনেক অপশানে ছিল যেখানে মহারাষ্ট্র রাখা হয়েছিল। তাহলে এই যে মহারাষ্ট্র রাখা হলো বা এই যে উত্তরাখণ্ড রাখা হলো, এই অপশানগুলো আমরা নিতে পারবো না। তাহলে এখানে কোনো একটা রাজ্যকে রাখা হয়নি, এখানে পরপর 3টে রাজ্যকে রাখা হয়েছিল। ফলে ওই যে 8টা দেশীয় রাজ্যের উপর থেকে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই 8টা রাজ্যকে আমাদের মনে রাখতে হবে, যেমন গুজরাট, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মিজোরাম, এই যে জায়গাগুলো আর কি, আমাদের ত্রিপুরা, এই যে 8টা রাজ্য ভালো করে খেয়াল রাখতে হবে। পর্ণমোচী উদ্ভিদ কোনটি? পর্ণমোচী উদ্ভিদ নয় কোনটি? এরকম একটা প্রশ্ন ছিল। এরপরে ছিল নিরক্ষীয় অরণ্য থেকেও একটা প্রশ্ন ছিল। প্রাকৃতিক সম্পদ কোনটি? কোনটি প্রাকৃতিক সম্পদ নয়? পুনর্নবীকরণযোগ্য, যেমন এই পরের প্রশ্নে আছে পুনর্নবীকরণযোগ্য বা পুনর্নবীকরণযোগ্য নয়, এইরকম জায়গাগুলো থেকেও বেশ কয়েকটা প্রশ্ন ছিল। যেমন এমনও প্রশ্ন ছিল যে অরণ্যটা কোন সম্পদের মধ্যে পড়ছে, এইরকম ধরনের বেশ কিছু প্রশ্ন, 3 থেকে 4টে প্রশ্ন এখান থেকেই ছিল। এরপরে পরের প্রশ্ন, অর্থনৈতিক রাজধানী, অর্থাৎ বলা ছিল ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী কোনটি? তো এটা আমরা জানি যে মুম্বাই হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী। পরের প্রশ্ন, ভারতের পোস্টাল জোন, আমাদের যে পোস্টাল জোন, সেই পোস্টাল জোনকে কটা ভাগে ভাগ করা হয়? তো 7 ভাগে ভাগ করা হয়। আর আরও একটা ভূগোল থেকে প্রশ্ন ছিল যে মশাবাহিত রোগগুলি কোনগুলি? এটা অ্যাকচুয়ালি বিজ্ঞান থেকেও ধরে নেওয়া যায়। তো বিজ্ঞান থেকেও বেশ কয়েকটা প্রশ্ন ছিল, যেমন এই যে রক্তের সম্পর্ক তো ম্যাথ থেকে ছিল। তো
বিজ্ঞান থেকেও কোষ বিভাজনকে নিয়ে একটা প্রশ্ন ছিল। এইরকম ধরনের 3 থেকে 4টে প্রশ্ন বিজ্ঞান থেকে ছিল। মশাবাহিত রোগ আবার এখানেও সেই একই রকম, এই যে কর্কটক্রান্তি রেখার মতোই একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। কয়েকটা উত্তর, মানে 3টে উত্তর দেওয়া ছিল, অপশানে 3টে রাখা হয়েছিল। প্রত্যেকটা 4টে অপশানে 3টে করে নাম রাখা হলো। এবার দেখা যাচ্ছে অনেকটা কলেরাকে একটা অপশানে রাখা হলো, তাহলে কলেরা তো জলবাহিত রোগ। এইরকম ধরনের আমাদের কিন্তু পরপর কোনো একটা উত্তরকে সিলেক্ট করলে হবে না, আমাদের মশাবাহিত রোগ কোনগুলো ছিল সবগুলোই ভালো করে জানতে হবে। এইগুলি ছিল ভূগোল থেকে। এরপরে আসা যাক রাষ্ট্রবিজ্ঞান থেকে কোন কোন প্রশ্নগুলি দেখা যাক। রাষ্ট্রবিজ্ঞান থেকেও একই রকমভাবে প্রায় 20 থেকে 25টা প্রশ্ন এবং সোজা কঠিন মিলিয়ে বলা যেতে পারে প্রশ্ন ছিল। বিহারের বিধানসভার কতগুলি সিট ছিল? আমরা জানি যে 243টা বিহারের বিধানসভার সিট ছিল। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, এরকমভাবে প্রশ্ন এসেছিল। দেখা যাচ্ছে পরের শিফটগুলোতে রাজ্যপাল কে ছিলেন বা আরও এরকম ধরনের বিহারের নেতা কে ছিলেন, এরকম ধরনের কিছু প্রশ্ন থাকতেই পারে। বা প্রথম গভর্নর কে ছিলেন, এরকমভাবেও থাকতে পারে। হ্যাঁ, যেটা প্রশ্ন পরের শিফটগুলোতেও এই একই জায়গা থেকে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছু প্রশ্ন আসতে পারে। এই যে 3 নম্বর প্রশ্ন, এইটা দেখলেই বোঝা যাবে যে প্রশ্নের কোয়ালিটি সবসময় ইজি ছিল এমনটাও না। আরটিআই অ্যাক্ট অর্থাৎ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটা 2005 সালে, তো সেই আরটিআই অ্যাক্ট 2005 সালে সেটা কোন অ্যাক্টকে রিপ্লেস করেছিল? অর্থাৎ এখানে ফ্রিডম অফ ইনফরমেশান অ্যাক্ট 2002 সাল, এই ফ্রিডম অফ ইনফরমেশান অ্যাক্ট 2002 সালকে রিপ্লেস করছে কোন অ্যাক্ট না? আরটিআই অ্যাক্ট, রাইট টু ইনফরমেশান অ্যাক্ট 2005। এইখান থেকে এইরকমই একটা প্রশ্ন ছিল এবং এই প্রশ্নটাই ছিল, ফলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সবাইকে একটু ভালো করে দেখে যেতে হবে। সম্পত্তির অধিকার কবে আমাদের মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়? অপশান ছিল 1878 সালে। কততম সংবিধান সংশোধনী? 44তম সংবিধান সংশোধনী। ফলে এই সংবিধান সংশোধনী থেকে পড়তে হবে। এখানে সম্পত্তির অধিকার কোনটি মৌলিক অধিকার নয় বলেও থাকতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলোও থাকতে পারে। আবার সম্পত্তির অধিকার কত নম্বর সংবিধানের ধারাতে ছিল, এরকম ধরনের প্রশ্নও থাকতে পারে। আমরা একটু পরে আলোচনা করছি সেটা। নির্বাচন কমিশনার, যেমন এই যে 324 নম্বর ধারাতে নির্বাচন কমিশনের ধারা ছিল। আমাদের যে ভোটাধিকারের অধিকার বর্তমানে 21 থেকে 18 করা হয়েছে 1989 সালে, এই প্রশ্নটিও থাকতে পারে এবং এটা 326 নম্বর ধারাতে। তো এরপরে দেখা যাক পঞ্চায়েত ব্যবস্থা, তো 40 নম্বর ধারা আমাদের যে আর্টিকেল, তো 40 নম্বর আর্টিকেলে এই পঞ্চায়েত ব্যবস্থা। নির্বাচন কমিশন 324। তো এই যে প্রশ্নগুলো, অর্থাৎ এই যে সম্পত্তির অধিকার বললাম 31 নম্বর ধারাতে ছিল, বর্তমানে 300 নাম্বার ক্যাটাগরিতে রাখা হয়েছে এই সম্পত্তির অধিকারকে, অর্থাৎ সাধারণ একটা অধিকার হিসেবে অ্যাড করা হয়েছে বর্তমানে। এই প্রশ্নটা দেখা যাক যে মেয়েদের ভোটের অধিকারের মেয়েদের ভোটের বয়স কত? তাহলে আমরা সবাই জানি বর্তমানে আমরা সবাই 18 বছর বয়সে ভোটাধিকারকে প্রয়োগ করছি, কিন্তু এখানে ডাইরেক্ট ওরকমভাবে প্রশ্নটা দেয়নি, বলা হয়েছে মেয়েদের ভোটের বয়স কত। তো আমরা সবাই জানি 18 বছর বয়সেই আমরা সবাই ভোটদানের অধিকারী হই। এই প্রশ্নটাই ছিল। রাজ্যে রাষ্ট্রপতি শাসন, এখানে রাজ্যের রাষ্ট্রপতি শাসন থেকে এই 356টাই উত্তরে ছিল। এক্ষেত্রে 352 বা 360 এই দুটোকে রাখা হয়নি। তাহলে এই 3টে যে রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে, এই 3টে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যে 352 নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি, 360 নম্বর আর্টিকেলে আর্থিক জরুরি, আর বাকিটা আমরা দেখলাম। রাষ্ট্রের রাজনৈতিক প্রধানকে, পরের প্রশ্ন, তাহলে এই রাষ্ট্রের রাজনৈতিক প্রধানকে? রাষ্ট্রের রাজনৈতিক প্রধান হলো প্রধানমন্ত্রী। এক্ষেত্রে এমনও বলতে পারতো রাষ্ট্রের প্রশাসনিক প্রধানকে, তাহলে প্রশাসনিক প্রধান হলে উত্তর নিতে হতো যে রাষ্ট্রপতি। আমি একটু ভুল বললাম, রাষ্ট্রের রাজনৈতিক প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। রাজনৈতিক প্রধান, এবং যদি বলা হয় সাংবিধানিক প্রধানকে তাহলেও রাষ্ট্রপতি, এবং যদি বলা হয় সেনাবাহিনীর প্রধানকে তাহলেও রাষ্ট্রপতি। একটা প্রশ্ন ছিল যে বিধানসভার নেতা কে ছিলেন? বিধানসভার নেতা এক্ষেত্রে হবে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভার নেতা। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন ছিল,
যে প্রশ্নটা এখানে অ্যাড করা হয়নি সেটা ছিল যে মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে। তাহলে এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট একটা কনফিউজিং প্রশ্ন, কিন্তু খুব ক্লিয়ার একটা উত্তর এখানে আমরা পাবো যে মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে প্রধানমন্ত্রীর কাছে। এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে স্পিকারের কাছে, কিন্তু এই উত্তরটা সম্পূর্ণই ভুল। তো মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে দায়িত্বশীল থাকে, এবং স্পিকার সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক বা লোকসভা হোক বা বিধানসভা হোক, দুই ক্ষেত্রে স্পিকার সভাটাকে পরিচালনা করেন। তাহলে এই যে স্পিকারের কথা বললাম, এই স্পিকার, লোকসভা, রাজ্যসভা কতগুলো সিট আছে, এবং লোকসভা রাজ্যসভাতে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারতেন, বিহারের লোকসভার আসন কতগুলি, বিহারের রাজ্যসভার আসন কতগুলি, এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের জেনে রাখতে হবে। পরের একটা প্রশ্ন যেটা রাজ্যের প্রশাসনিক প্রধানকে, তাহলে এক্ষেত্রে রাজ্যের প্রশাসনিক প্রধান যদি বলা হয়, তাহলে প্রশাসনিক প্রধান হিসেবে এক্ষেত্রে উত্তর কি? উত্তর হচ্ছে রাজ্যপাল। এক্ষেত্রে আমরা যদি বলি রাজ্যের রাজনৈতিকভাবে প্রধানকে, তাহলে হচ্ছে মুখ্যমন্ত্রী। কিন্তু যদি যেহেতু প্রশাসনিক প্রধান বলেছে, এক্ষেত্রে কেন্দ্রের ক্ষেত্রে হবে রাষ্ট্রপতি এবং রাজ্যের ক্ষেত্রে হবে রাজ্যপাল। তো এই যে অপশানগুলো আমাদের ভালো করে পড়তে হবে। বিধানসভার প্রধানকে, বিধানসভাকে পরিচালনা করেন কে, এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে। পরের যে প্রশ্ন, আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরটি অ্যাক্ট, যে আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা যেটা 2009 সালে একটা আনা হয়েছিল এবং 2010 সালে এপ্রিল মাস থেকে কার্যকরী হয়, 1 এপ্রিল থেকে। তাহলে এই যে আরটি অ্যাক্টে স্পেশাল যে শিশু, স্পেশাল চাইল্ড, সেই স্পেশাল চাইল্ডদের জন্য কত বছর বয়স করা হয়েছে? এক্ষেত্রে 6 থেকে 18 বছর বয়স। এখানে আমি অপশানটা 6 থেকে 14 রেখেছি, যেটা খুব সাধারণ একটা। আমরা জানি যে বিনামূল্যের শিক্ষার অধিকার, সেই বিনামূল্যের শিক্ষার অধিকারটা রাখা হয়েছে 6 থেকে 14 বছরের ছাত্রছাত্রীদের জন্য বা শিশুদের জন্য। এক্ষেত্রে স্পেশাল শিশুদের জন্য 6 থেকে 18 বছর রাখা হয়েছে। তো এইরকম কিছু প্রশ্নগুলো আমাদের এই ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে ছিল। এই জায়গাগুলো থেকে আরও বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে। পরে যেটা এক্সট্রা যে বা অতিরিক্ত যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। রক্তের সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন থেকে কিছু প্রশ্ন ছিল ম্যাথ থেকে। মৌলিক সংখ্যা কোনটি? অর্থাৎ অনেকগুলো সিরিজ দিয়ে রাখলো, তো সেখান থেকে আমাদের মৌলিক সংখ্যা বা সিরিজ হিসেবে মেলাতে হতে পারে, এইরকম ধরনের প্রশ্ন ছিল। পরে আরও একটা -8, তার সাথে গুণ করতে হবে -16, এর উত্তর কী হবে? বাস্কেটবলের খেলোয়াড় সংখ্যা কত? তাহলে এরকম আরও ইতিহাস, ভূগোল থেকে 2-1টা করে প্রশ্ন ছিল এই এক্সট্রা যে 20 মার্ক আছে। সেখানে রিজনিং থেকে বেশ কিছুটা প্রশ্ন এসেছিলো, খুবই সোজা বলা যায়, তো যেগুলো আলোচনা করলাম। আর তার সাথে আর্ট অফ টিচিং থেকে এসেছিলো টোটাল 30টা প্রশ্ন, যেগুলো যথেষ্ট কঠিন মনে হয়েছে। তো এই ছিল টোটাল প্রশ্ন। এই যে এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে বা আপনাদের যদি মনে হয়, তাহলে আমাদের একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।